আচ্ছা ভাবুন তো, এমন এক ভবিষ্যতের পৃথিবী যেখানে জল নেই, খাবার নেই, মানুষের মধ্যে মানবতা নেই, পৃথিবীকে শাসন করছে এক ভয়ঙ্কর শয়তান যে নিজেকে ভগবান বলে দাবি করত। আর ঠিক সেই সময়ে হাজার হাজার বছর আগে মহাভারতে অভিশপ্ত হয়ে থাকা অশ্বত্থামা অপেক্ষা করে আছে এক অলৌকিক সন্তানের জন্য, যার জন্ম বদলে দিতে পারে পুরো বিশ্বের ভাগ্য। হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ অ্যান্ড টুডে টাইমলাইন বাংলা প্রেজেন্ট কালকি পার্ট 1। তো কাহানি শুরু হয় মহাভারতের যুদ্ধের একদম শেষ সময়কে দেখিয়ে, যেখানে কৌরব আর পাণ্ডবের মধ্যে খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। চারিদিকে সৈনিকদের মৃতদেহ পড়ে আছে, কোনো মানুষ হয়তো বেঁচে নেই, কিন্তু এরই মাঝে আমরা মহাভারতের এক অন্যতম ক্যারেক্টার অশ্বত্থামাকে দেখতে পাই। অশ্বত্থামা কৌরবদের হয়ে লড়াই করেছিল, কিন্তু এই যুদ্ধ হেরে যাওয়ার পর সে এতটাই রেগে গিয়েছিল যে অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রীর উত্তরার গর্ভে একটি ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয়, যার জন্য সেই বাচ্চাটি মারা যায়। আর এই রাগে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথায় লাগানো একটি পাওয়ারফুল মণিকে ছিনিয়ে নেয়, যেই মণির মাধ্যমে তার বডির হিলিং পাওয়ার বেশি থাকতো, মানে কোনো জায়গায় কেটে গেলে অটোমেটিক ঠিক হয়ে যেত। আর সেই মণিকেই তার মাথা থেকে ছিনিয়ে নেয় আর অভিশাপ দেয় যে তার জীবনে কখনোই মৃত্যু আসবে না, কলিযুগের শেষ পর্যন্ত এই পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন, যখন কলিযুগে পুণ্য বলে কিছু থাকবে না, চারিদিকে পাপে ভরে যাবে, তখন তিনি দশম অবতার কল্কি অবতার নিয়ে পৃথিবীতে আবার জন্ম নেবেন। আর আজকে যেই মেয়েকে গর্ভবতী অবস্থায় বাচ্চাকে হত্যা করেছে, সেই অশ্বত্থামা একদিন কলিযুগে যেই মহিলার গর্ভে কল্কি ভগবান থাকবে তাকে নিজেই রক্ষা করতে আসবে। আর ঠিক সেই সময় আমৃত্যুর অভিশাপ থেকে অশ্বত্থামা মুক্তি পাবে, আর সেই সময় এই মণিটি তার কাছে অটোমেটিক ফিরে আসবে। এরপর কাহিনী শিফট হয় 2898 সালে, মানে মহাভারতের যুদ্ধের ঠিক 6000 বছর পর, যেখানে আমরা জানতে পারি যে এই পৃথিবীর প্রায় সমস্ত শহর ধ্বংস হয়ে গিয়েছে, চারিদিকে মরুভূমিতে ছেয়ে গেছে, কিন্তু এরই মাঝে কাশী নামের এমন এক অ্যাডভান্স শহরকে দেখতে পাই, যেখানে এত পরিমাণে ডেভেলপমেন্ট, এত পরিমাণে মানুষের বসবাস, যা কিনা পৃথিবীর অন্য কোনো শহরে ছিলই না। ভবিষ্যতের পৃথিবী যেখানে খাওয়ার জন্য জল নেই, গরিব মানুষদের অবস্থা বন্দি থাকা পশুদের মতো হয়ে গেছে, বড় লোকেরা নিজের দুনিয়াকে আলাদা করে বানিয়েছে, উড়ন্ত জাহাজ, আধুনিক টেকনোলজি, এভরিথিংস আর অ্যাভেলেবেল। এইখানে আমরা উল্টো পিরামিডের মতো একটি বিশাল মেগা স্ট্রাকচারকে দেখতে পাই, যাকে এইখানের লোকেরা কমপ্লেক্স বলে ডাকতো। আর এই পুরো শহরটি সুপ্রিম ইয়াস্কিন নামের একজন শয়তানের আন্ডারে চলতো, যাকে এই সিনেমাতে কলি রাক্ষস হিসেবে সিগনিফাই করা হয়েছে। এইখানে আমরা সুপ্রিম ইয়াস্কিনের কমান্ডো মানুষকে দেখতে পাই, যে কিনা সবসময় নিজের আর্মি নিয়ে ব্যস্ত থাকতো। কমপ্লেক্স নিয়ে যদি একটু বলি, তাহলে কমপ্লেক্সের ওপরে সব ধরনের সুবিধা অ্যাভেলেবেল রয়েছে, যেমন গাছপালা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, টেকনোলজি, এভরিথিংস, যা মানুষের দরকার পুরো স্বর্গ সুখের মতো। আর অপরদিকে যারা গরিব, তারা মূলত এই কমপ্লেক্সের বাইরে থাকতো, আর সেইখান থেকে কিছু মানুষকে কমপ্লেক্সের ভেতরে চাকরের মতো কাজ করতে নিয়ে আসা হতো। এইখানে আমরা জানতে পারি যে ভবিষ্যতের এই পৃথিবীতে কোনো টাকা পয়সা নয়, বরং ইউনিট, কিছু পয়েন্ট হিসেবে ইউজ করা হতো। যার কাছে যত বেশি পয়েন্ট থাকবে সে তত বেশি বড় লোক। আর এইখানে আমরা কয়েকজন বাউন্টি হান্টারকে দেখতে পাই, যারা কিনা ছোটখাটো মারপিট করে লোকেদের কাছ থেকে সেই ইউনিট জোগাড় করতো। এমনকি তাদের কাছে এমন একটি ডিভাইস রয়েছে, যেইগুলো কোনো মানুষের উপরে স্ক্যান করলে তার সমস্ত ইউনিট, সে কি কাজ করে, তার নাম কি, সমস্ত এভরিথিং, সমস্ত বায়োডাটা দেখিয়ে দিত। এমনকি এইখানে আমরা এটাও জানতে পারি যে ওই কমপ্লেক্সের ওপরে যাওয়ার জন্য কোনো মানুষের কাছে 1 মিলিয়ন ইউনিট থাকা দরকার। সুপ্রিম ইয়াস্কিন নিজেকে ভগবান বলে দাবি করত, যার বয়স প্রায় 200 বছরের বেশি। সে কিছু কুমারী মেয়েকে কমপ্লেক্সের মধ্যে ধরে নিয়ে আসে আর নিজের শরীরে সিড দিয়ে তাদেরকে প্রেগনেন্ট করায়। যদি কোনো মেয়ে 120 দিনের বেশি প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে তার শরীরকে ব্যবহার করে এমন একটা সিরাম তৈরি করত, যেটিকে নিজের শরীরে ইনজেক্ট করে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যেত। কিন্তু সমস্যা যে এই কমপ্লেক্সের ভেতরে কোনো মেয়েই 120 দিনের বেশি প্রেগনেন্ট হয়ে থাকতে পারতো না, তার আগে মারা যেত, কারণ সেই সিডকে সহ্য করার ক্ষমতা কোনো মেয়ের মধ্যে নেই। তাই কমপ্লেক্স থেকে আসা বাউন্টি হান্টারগুলো সবসময় গরিব মেয়েদেরকে আলাদা করে রাখতো, যাতে তাদেরকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে গিয়ে ওই ধরনের গবেষণা করা যেতে পারে। আর এই সিস্টেমটাকে প্রজেক্ট কে নামে ডাকা হয়। এরপর আমরা দেখতে পাই যে সেই গবেষণায় একজন প্রেগনেন্ট মহিলাকে একটি ত্রিকোণা চেম্বারের ভেতরে নিয়ে যাওয়া হয়, আর তার ভেতর থেকে সিরামকে বের করে নিয়ে আসা হয় সুপ্রিমের জন্য। তারপর সেই মেয়েটাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। মানে এটা ভাবলেও অবাক লাগে যে এই কমপ্লেক্সের ভেতরে মেয়েদেরকে এইভাবে ইউজ করা হতো। সত্যি সুপ্রিম ইয়াস্কিন কোনো
কোনো শয়তানের থেকে কম নয়। এরপর সেই সিরামটি কমান্ডো মানস পণ্ডিত টাইপের দেখতে একটি লোক যার নাম বনি আর একজন বিজ্ঞানী সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যায়। কিন্তু ব্যাপারটা হলো সেটা কোনো সিরাম নয়, তার ভেতরে বিষ ভরা ছিল। আর এই ব্যাপারটা সুপ্রিম আগে থেকেই জানতে পেরে যায়। আসলে সেই বিজ্ঞানী বুঝে গিয়েছিল যে কমপ্লেক্সের ভেতরে যা হচ্ছে তা একদমই উচিত নয়, কিন্তু ইয়াস্কিনের স্বপ্ন পুরনো যুগের অবসান ঘটিয়ে নতুন এক ভয়ঙ্কর যুগের সৃষ্টি করা, আর তার কাজে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে মেরে ফেলা। তাই জন্য সে বিজ্ঞানীকে এইখানে প্রাণে মেরে ফেলে। দেখো, এমনটা মনে হতেই পারে, তাহলে কি পাপের পরিমাণ এতটাই বেড়ে গেছে যেখানে ভগবানের কোনো অস্তিত্ব নেই, সবাই সুপ্রিম ইয়াস্কিনকেই মানত যে কিনা একজন শয়তান, তাহলে কি পুণ্যের কোনো জায়গা নেই? কিন্তু না, এমনটা নয়। এমনও কিছু লোক আছে যারা এখনো ভগবানের পুজো করে, ভগবানকে মানে, আর তারা এই কাশী শহর থেকে দূরে একটি অদৃশ্য শহরের মধ্যে বসবাস করত। শহরটির নাম সাম্বালা, আর এইখানে বসবাসকারী মানুষদেরকে রেবেলস নামে ডাকা হয়, আর তাদের নিজেদের একটি আর্মি সংগঠনও রয়েছে। সাম্বালা নামের এই শহরটা অদৃশ্য দেওয়ালের পেছনে লুকিয়ে থাকার জন্য কমপ্লেক্সের লোকেরা কোনোদিন জানতেও পারেনি। যদি তারা জানতো তাহলে এই শহরটাকে কমান্ডো মানস কবেই ধ্বংস করে ফেলতো। আমরা সাম্বালা শহরের একজন মেন মুখিয়াকে দেখতে পাই যার নাম মারিয়াম। এই মহিলাটি বিশ্বাস করত যে একদিন না একদিন কল্কি ভগবান আসবেন আর এই শয়তানকে শেষ করবে। তো এইদিকে আমরা একটি উড়ন্ত গাড়িকে দেখতে পাই যার চাকা থাকে না। সেখানে কয়েকজন মানুষকে কাশী শহরে ধরে নিয়ে আসা হয়েছিল কাজ করানোর জন্য। এইখানে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যে কিনা নিজেকে ছেলে বলে দাবি করেছিল, কারণ সে জানতো যে বাচ্চা মেয়েটি যদি ধরা পড়ে যায় তাহলে কমপ্লেক্সের লোকেরা তাকে নিয়ে চলে যাবে। তো কাশী শহরের মধ্যে আমরা দিব্যা নামের একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই যার ক্যারেক্টার প্লে করেছে মৃণাল ঠাকুর। দিব্যা আসলে প্রেগনেন্ট, তাই জন্য তার কাছে অশ্বত্থামার সেই মণিটিকে নিয়ে আসা হয়, কারণ যদি মণিটি জ্বলে ওঠে তাহলে বোঝা যাবে যে তার গর্ভে কল্কি ভগবান জন্ম নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় সেই মণি জ্বলে না, আর এইখানে সেই ছোট্ট বাচ্চাটি মণিটিকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে দিব্যাকে কমান্ডো মানস এসে ধরে ফেলে আর জানতে চায় যে সাম্বালা নামের সেই লুকোনো শহরটা কোথায় রয়েছে, কিন্তু দিব্যা কিছুতেই বলতে চায় না, আর তাই জন্য মানস তাকে সেখানে মেরে ফেলে। এরপর আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয় এই সিনেমাটির সবচেয়ে মেন ক্যারেক্টার প্রভাসকে, যার নাম ভৈরব। সে একজন বাউন্টি হান্টার, ছোটখাটো মারপিট করে লোকেদের কাছ থেকে ইউনিট সংগ্রহ করত, কারণ তার লক্ষ্য যে কোনো উপায়ে 1 মিলিয়ন ইউনিট পূর্ণ করে ওই কমপ্লেক্সের ভেতরে চলে যাওয়া। কিন্তু বর্তমানে তার কাছে ইউনিট খুবই কম, তাই জন্য সে একটি ছেলেকে ধরে নিয়ে আসে তার কাছ থেকে ইউনিট সংগ্রহ করার জন্য। এইখানে আমরা ভৈরবের সঙ্গে একটি এআই রোবটকে দেখতে পাই যার নাম ভুজ্জি। এইখানে আমরা জানতে পারি যে রক্সি নামের একটি মেয়ে ভৈরবকে খুব পছন্দ করত। রক্সিও একজন ফাইটার, কিন্তু 70 দিনের জন্য কমপ্লেক্সের ভেতরে কাজ করার সুযোগ এসেছিল। ভৈরব তাকে বারে বারে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ আমাকে একটুক্ষণের জন্য হলেও এই কমপ্লেক্সে নিয়ে চলো, তোমার যা দরকার আমি দেব। মেয়েটি বেচারি কি করবে, অনেক ভেবে চিন্তে মাত্র 1 ঘন্টার জন্য তাকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। এরপর দুজন যখন কমপ্লেক্সের ভেতরে চলে আসে, মানুষের তৈরি এই রোবটের দুনিয়া দেখে তাদের মাথা ঘুরে যায়। এত বড় মেগা স্ট্রাকচার, যার ভেতরে পুরো একটি নতুন দুনিয়া, যেখানে মানুষের বসবাস, মানুষের তৈরি সমুদ্র, গাছপালা, পাহাড় পর্বত, উড়ন্ত গাড়ি, এভরিথিংস কি নাই সেখানে। এতদিন কাশী শহর থেকে ভৈরব যা পায়নি তা এখানে পেয়ে গিয়েছে। চোখের সামনে এত কিছু দেখে ভৈরব পুরো পাগল হয়ে যায়, আর এমন কিছু উল্টোপাল্টা কাজ করতে থাকে যে কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড তাকে সেখান থেকে আবার নিচে পাঠিয়ে দেয়। এরপর আমরা সেই বাচ্চাটিকে দেখতে পাই যে কিনা শহর থেকে দূরে একটি আন্ডারগ্রাউন্ড এরিয়াতে শিব মন্দিরে চলে গিয়েছিল। সেই মন্দিরকে রক্ষা করেছিল কয়েকটা রোবট, আর রোবটের সঙ্গে বাচ্চাটির মারপিট হতে শুরু করে। কিন্তু তখনই এইখানে মুভিটির অন্যতম আরেকটি মেন ক্যারেক্টার অশ্বত্থামা চলে আসে, আর এইখানে আমরা প্রথমবার আধুনিক যুগের অশ্বত্থামাকে দেখতে পাই, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। বাচ্চাটি অশ্বত্থামাকে সেই মণিটি দেখায় যেটা কিনা এখন জ্বলজ্বল করছিল। তার মানে কল্কি ভগবান কোনো না কোনো মহিলার গর্ভে চলে এসেছে। অ্যান্ড ইয়েস, সেই মহিলাটি আর কেউই নয় বরং সুপ্রিম ইয়াস্কিনের কমপ্লেক্সের গবেষণা লেবে কাজ করা সুমতি নামের একটি মেয়ে, যার ক্যারেক্টার প্লে করেছে আমাদের বলিউডের সেক্সি স্টার দীপিকা পাডুকোন। আসলে সুমতি সুপ্রিম ইয়াস্কিনের সিড নিজের শরীরে 120 দিনের বেশি ধারণ করতে সক্ষম হয়েছে। সে এই কথাটি কাউকে বলতে চায় না, কিন্তু যে কোনো উপায়ে কমপ্লেক্সের বিজ্ঞানীরা জানতে পেরে যায়, আর তাকে আবার নিয়ে আসা হয় সেই ত্রিভুজ আকৃতি চেম্বারের মধ্যে তার শরীর থেকে সিরাম নেওয়ার জন্য। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে সেই মেশিনটি খারাপ হয়ে যায় আর পুরো ল্যাবে আলো ধকধক করতে থাকে। এই সুযোগে লিলি নামের
একটি মেয়ে সুমতিকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। আসলে লিলি একজন রেবেল যে কিনা এত বছর ধরে গুপ্তচর হয়ে এই কমপ্লেক্সের ভেতরে কাজ করছে প্রজেক্ট কে সম্পর্কে জানার জন্য। তার মনে হয়েছিল সুমতিকে বাঁচানো দরকার, তাই জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে সুমতিকে বাঁচিয়ে দেয়। আর সুমতি একটি টানেলের ভেতর দিয়ে আগুনের মধ্য দিয়ে গিয়ে কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে যায়, যেখানে তাকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল সাম্বালা শহরের কয়েকজন লোকেরা। অন্যদিকে আমরা সেই পণ্ডিতকে দেখতে পাই যে কিনা একটি ভাঙা বহু বছরের পুরনো একটি ধনুককে পেয়েছিল। এইটি মহাভারতের অর্জুনের ব্যবহার করা ধনুক, যার নাম গান্ধীর্ব। কিন্তু হঠাৎ করে এত হাজার বছর পর সেই ধনুষটি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, মানে কিছু একটা হতে যাচ্ছে। পণ্ডিত মশাই ধনুকটিকে নিতে যায়, কিন্তু হঠাৎ করে কারেন্টের মতো ঝটকা লাগে। আর এইদিকে আমরা দেখতে পাই যে অশ্বত্থামা এত হাজার বছর পর সেই মণিটিকে নিজের মাথায় লাগিয়ে নেয়। আর মণিটি নেওয়ার সঙ্গে সঙ্গেই তার পুরো শরীরের ক্ষতবিক্ষত অটোমেটিক ঠিক হয়ে যায়। সেই মণিটির এতটাই পাওয়ার ছিল। এইবার তার মেন লক্ষ্য সেই মহিলাটিকে বাঁচানো, যার গর্ভে কল্কি ভগবান জন্ম নিয়েছে। এইদিকে আমরা ভৈরবকে দেখতে পাই, যার ওপর একটি রথের চাকার মতো কিছু পুরনো স্ট্রাকচার ভেঙে পড়েছিল, আর তার পেছন দিকে একটা ভগবানের মূর্তি জল করে জ্বলছিল। এই অবাক করা দৃশ্য দেখে ভৈরব তার ভুজ্জিকে বলে কিছু তো একটা হতে চলেছে। আর এইদিকে কয়েকজন রেবেলস গাড়ি নিয়ে সুমতিকে সাম্বালা শহরের দিকে নিয়ে যাচ্ছিল। এইখানে আমরা দুজন লাভার্সকে দেখতে পাই, যার নাম আরজু অ্যান্ড কায়রা। আর ভিরানা নামের একজন সৈনিককেও দেখতে পাই, যে কিনা সাম্বালা শহরের রক্ষাকর্তা। অন্যদিকে আমরা কমান্ডো মানুষকে দেখতে পাই, যে খুবই রেগে গিয়েছিল যে কিনা সুমতি তাদের ল্যাব থেকে পালিয়ে গেছে। তাই সে সমস্ত বাউন্টি হান্টারদের উদ্দেশ্যে অ্যানাউন্স করে যে সুমতিকে জীবন্ত ধরে নিয়ে আসতে পারবে তাকে 5 মিলিয়ন পয়েন্ট দেওয়া হবে। এই কথাটা শুনে ভৈরব আর নিজেকে আটকে রাখতে পারে না, আর সুমতিকে ধরে নিয়ে আসার জন্য সবাই মিলে সাম্বালা যাওয়ার তাদের গাড়ির ওপর হামলা করে দেয়। আর এরই মাঝে আমরা ইন্ডিয়ার গ্রেট ডাইরেক্টর এস রাজামৌলির একটি ছোট্ট কেমিও দেখতে পাই। অ্যান্ড এই সিনটি ভাই পুরো দেখার মতো ছিল। কিন্তু যাই হোক, এই ফাইটিং এর মাঝে আরজু আর কায়রা মানে সেই লাভার্স সুমতিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। কমপ্লেক্সের সৈনিকরা ভেরানকে ধরে ফেলে, কিন্তু সুমতিকে বাঁচানোর জন্য ফাইনালি এইখানে অশ্বত্থামা হাতে একটি দণ্ড নিয়ে চলে আসে। আর ভৈরবের সঙ্গে এইখানে একটা সুন্দর ফাইট সিকোয়েন্স দেখানো হয়। ভৈরব অনেক চেষ্টা করে অশ্বত্থামাকে আটকানোর, কিন্তু তার কাছে এতটাই পাওয়ার ছিল যে ভৈরব প্রায় কিছুই করতে পারে না। এইখানে আমরা একটি জিনিস নোটিস করি যে ভৈরবের হাইট অনেকটাই কম, কিন্তু অশ্বত্থামার হাইট অনেকটাই বেশি। বেসিক্যালি আগের যুগে মানে দাপর যুগ, ত্রেতা যুগ বা সত্যযুগ ধরো না কেন, তো সেই সময়ে মানুষের হাইট কিন্তু অনেকটাই লম্বা ছিল। আর যেহেতু অশ্বত্থামা মহাভারতের দাপর যুগের ব্যক্তি, তাই তার হাইট বর্তমান যুগের সমস্ত মানুষের থেকে অনেকটাই বেশি। তো ফাইনালি অশ্বত্থামা ভৈরবের সঙ্গে যুদ্ধে জিতে সুমতিকে নিয়ে সেই লুকানো মায়ানগরী সাম্বালাতে চলে আসে। আর এইখানে এসে তাকে মা বলে ডাকতে শুরু করে। সবাই মিলে তাকে এখানে স্বাগত করে। আর সুমতি আসার সঙ্গে সঙ্গেই প্রথমবার সেই সাম্বালাতে বৃষ্টি পড়তে শুরু করেছিল। দেখে এমনটা মনে হয় যেন বহু বছর পর এই শহরের লোকেরা এতটা হ্যাপি হয়ে গিয়েছিল। মারিয়াম নামের সেই মহিলাটি বুঝতে পেরে যায় যে হ্যাঁ, সুমতি হচ্ছে সেই মা, আর সেই আসল সময় চলে এসেছে। সুমতি কিছু বুঝতে পারে না ব্যাপারটা কি। এইখানে আমরা হাজার বছর পুরনো একটি বিশাল গাছকে দেখতে পাই, যেখানে এত বছর পর দুটো সবুজ পাতা জন্মেছিল, যেটা কিনা এটা সিগনিফাই করে যে ইয়েস, ভগবান ফাইনালি চলে এসেছে। অন্যদিকে আমরা ভৈরবকে দেখতে পাই, যে কিনা কমান্ডো মানুষকে কথা দিয়েছিল যে যে কোনো উপায়ে অশ্বত্থামাকে হারিয়ে সে কিন্তু সুমিতাকে তাদের হাতে তুলে দেবে। মানে ভৈরব 5 মিলিয়ন পয়েন্ট পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে সাম্বালা কোনখান থেকে যেতে হয়, এই রাস্তা তো কেউই জানতো না, তাহলে ভৈরব কি করে যাবে? আসলে ভৈরবের সঙ্গে যেই ছেলেটি থাকতো, সেই ছেলেটি লুকিয়ে লুকিয়ে অশ্বত্থামাদের গাড়িতে করে সাম্বালাতে চলে গিয়েছিল। আসলে ভৈরব সেই ছেলেটিকে 5000 পয়েন্ট দিয়েছিল এই গুপ্তচরের কাজটি করার জন্য। অন্যদিকে আমরা রাত্রের সিন দেখতে পাই, যেখানে অশ্বত্থামা সুমিতাকে বোঝাচ্ছিল যে তোমার গর্ভে কল্কি ভগবানের জন্ম হয়েছে, তাই তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমি মহাভারতের সময় থেকে অপেক্ষা করে আছি এই সময়টার জন্য। আর আমার হাতে এই যে দণ্ড দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ দণ্ড নয়, এটি মহাভারতের কর্ণের দণ্ড, যার নাম বিজয়। আর এটি তাকে দিয়েছিল স্বয়ং পরশুরাম। কিন্তু এরপর যা হতে যাচ্ছে তা একদমই কল্পনার বাইরে। আর এইদিকে আমরা দেখতে পাই যে সেই গুপ্তচর ছেলেটি
সিক্রেটের মাধ্যমে কমান্ডো মানব ভৈরব আর কমপ্লেক্সদের সৈনিকদেরকে সঙ্গে নিয়ে সাম্বালা শহরের ওপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তারা সবাই কালীপুরুষ নামের একটি উড়ন্ত মেশিনে করে অদৃশ্য দেওয়ালকে ভাঙতে শুরু করে অ্যান্ড ফাইনালি কিছুক্ষণ পর সেই দেওয়াল ভেঙে যায় আর সবাই মিলে সাম্বালা শহরের ওপর অ্যাটাক করে দেয়। এইখানে দুই শহরের সৈনিকদের মধ্যে খুব সুন্দর একটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়, যেটা কিন্তু সত্যি অসাধারণ। আর যেহেতু এইটা অত্যাধুনিক যুগ, তাই কোনো গোলা বারুদ নয়, বরং লেজার রশ্মির মাধ্যমে আর অদৃশ্য কিছু শক্তির মাধ্যমে এইখানে ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছিল। সত্যি কথা বলতে কি, কমপ্লেক্সদের সৈনিকদের হাতিয়ার এতটাই অ্যাডভান্স ছিল যে সাম্বালা শহরের সৈনিকরা কিছুই করতে পারে না আর এক এক করে সবাই মারা যেতে থাকে। এইখানে অশ্বত্থামা এবং ভৈরবের মধ্যে খুব জবরদস্ত একটা লড়াই হয়, কিন্তু দেখার বিষয় যে ভৈরব এতটাই চালাক যে সে তার ছোট্ট রোবট ভুজিকে একটি বড় রোবটের মতো বানিয়ে নিয়ে এসেছিল অ্যাকশন করার জন্য। কিছু সময়ের জন্য অশ্বত্থামাও ভৈরবের কাছে প্রায় হেরে যেতে বসেছিল, কিন্তু শেষমেশ অশ্বত্থামার কাছে ভৈরব আর পেরে ওঠে না। এই লড়াইয়ের মাঝে মানব কমান্ডো সাম্বালা শহরের মুখিয়া মারিয়ামকে মেরে ফেলে। আর যখন সুমতিকে সেই উড়ন্ত জাহাজে বসিয়ে এখান থেকে পালিয়ে যেতে যাবে, কিন্তু সুমতি সেই জাহাজ থেকে নিচে পড়ে যায় আর তাকে বাঁচানোর জন্য ভৈরব এবং অশ্বত্থামা দুজনেই দুজনের হাত ধরে ঝুলে যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। যখন তারা সুমতিকে আবার ওপরে তুলে নিয়ে আসে, তখন কমান্ডো মানব এসে অশ্বত্থামাকে একটি দড়ির মতো কিছু একটা দিয়ে বেঁধে ফেলে আর সুমতিকে চুলমুটি ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। কিন্তু এরই মাঝে আমরা একটি সিন দেখতে পাই যে অন্যদিকে ভৈরব অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার হাতে ছিল সেই অশ্বত্থামার দণ্ড, যার ওপর সাম্বালা শহরের সেই গাছের একটি ছোট্ট পাতা এসে পড়েছিল। আর হঠাৎ করে সেটি আগুনের মতো জ্বলতে শুরু করে। মানে এমনটা মনে হয় যে এত হাজার বছর পর সেই হাতিয়ারটি আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে ভৈরব সেই বিজয় হাতিয়ারটির মাধ্যমে কমপ্লেক্সের সমস্ত সৈনিকদের কালীপুরুষ উড়ন্ত জাহাজকে ধ্বংস করে দেয় আর এইখানে কমান্ডো মানব মারা যায়। এই দেখে অশ্বত্থামা একদম হতবাক হয়ে যায় আর তার 6000 বছরের পুরনো স্মৃতি আবার মনে আসতে শুরু করে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু পেছন থেকে কর্ণ এসে তীর চালিয়ে অর্জুনের রথকে 2 কদম পিছিয়ে দিয়েছিল। এইখানে অর্জুনের ক্যারেক্টার প্লে করেছে তেলুগু সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। কিন্তু যাই হোক, এইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে এই রথে তুমি আছো, এই রথে ত্রিলোকের দেবতা আমি আছি, এমনকি রথের ওপরে হনুমান পতাকা রূপে বিরাজমান, কিন্তু তা সত্ত্বেও কর্ণ একটি তীর মেরে আমাদের রথকে 2 কদম পিছিয়ে দিয়েছে। তার মানে আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ যোদ্ধা নয়, যার চোখে সূর্যদেবের শক্তি বিরাজমান আর হাতে বিজয় ধনুষ। অশ্বত্থামা যখন এই কথাগুলো মনে করেছিল, তখন সে বিশ্বাসই করতে পারেনি যে তার সামনে দাঁড়িয়ে থাকা ভৈরব কোনো সাধারণ মানুষ নয়। আর লিটারেলি ভাই, এইখানে যে মিউজিক, যে এপিক লেভেলের একটা ব্যাটেল সিকোয়েন্সকে দেখানো হয়েছে না ভাই, পুরো লিটারেলি গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। তো এরপর আমরা দেখতে পাই যে হঠাৎই ভৈরবের ধ্যান ভেঙে যায় আর এতক্ষণ ধরে সে যে কমপ্লেক্সদের সৈনিকদেরকে মেরে ফেলেছে এই কথাটি তার আর কিছুই মনে থাকে না। তারপর আর কি, সুমতিকে সঙ্গে নিয়ে ভুজ্জির ভেতরে বসে পালিয়ে যাবে, কিন্তু তার আগেই অশ্বত্থামা পেছন থেকে এসে তাদের ধরে ফেলে। কিন্তু সেই রোবটটির পাওয়ার এতটাই বেশি যে অশ্বত্থামাকে পেছনে ফেলে ভৈরব মেয়েটিকে সঙ্গে নিয়ে আবার কমপ্লেক্সের উদ্দেশ্যে চলে যায়। সিনেমাটির একদম লাস্টে পোস্ট এন্ডিং সিনে আমরা দেখতে পাই যে সুপ্রিম ইয়াস্কির সুমতির গর্ভের 1 ফোঁটা সিরাম পেয়ে গিয়েছিল, আর যখনই সেই সিরামটিকে নিজের শরীরে ইনজেক্ট করে, তার শরীর পুরো বয়স্ক মানুষ থেকে একদম ইয়ং ভার্সনে কনভার্ট হয়ে যায়। সুমতির গর্ভের সেই 1 ফোঁটা সিরামের পাওয়ার যদি এতটাই হয়ে থাকে, তাহলে যদি পুরো সিরামটা পেয়ে যায়, তাহলে সুপ্রিম ইয়াস্কিন কতটা শক্তিশালী হয়ে যেতে পারে। এমনকি আমরা এখানে এটাও দেখতে পাই যে সেই সুপ্রিম ইয়াস্কিন সেই গান্ধারীব ধনুষটিকে তুলে নেয় আর পেছন দিকে তার আরো 4টে হাত বেরিয়ে যায়। সুপ্রিম ইয়াস্কিন এটাও বলে যে জগন্নাথের রথের চক্র যখন ঘুরে আসবে, তখন প্রত্যেকটা পদে পদে প্রলয় নিয়ে আসবে আর নতুন একটি ভয়ঙ্কর যুগের আরম্ভ হবে। এরকমই একটি তাগড়া সাসপেন্সের সাথে এই মাস্টারপিস সিনেমাটি এইখানেই দা এন্ড হয়ে যায়। এইবার যদি লাস্টে একটু কথা বলি যে হ্যাঁ, কল্কি ভগবানের জন্মকে আটকানোর জন্য এইবার সুপ্রিম ইয়াস্কিন নিজেই যাবে। আর আমাদের হিন্দু পুরাণে লেখাই আছে যে কলি অসুরের অনেকগুলো হাত থাকবে, কারণ সে নিজেকে সবসময় ভগবান বলে মনে করত, কিন্তু তাকে আটকানোর জন্য আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী 7 চিরঞ্জীবীর আবার জন্ম হবে, যেমন পরশুরাম, হনুমান, অশ্বত্থামা আগে থেকে রয়েছেন, আরো যারা যারা রয়েছেন। আর এই সিনেমার মধ্যে আমাদেরকে ভৈরব এবং কর্ণকে একজন মানুষকে দেখানো হয়েছে, মানে প্রভাসকে। তাহলে কি ভৈরব আসলে কর্ণের রূপ নাকি অন্য কিছু, এই ব্যাপারটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কালকির সেকেন্ড
পার্টে জানতে পারবো। অ্যান্ড আশা করি 2028 কি 2029 সালের মধ্যে কল্কি পার্ট 2 দেখতে পেয়ে যাব। আর হ্যাঁ গুরুলোক, যদি কল্কির এক্সপ্লেনেশন ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।